This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আচ্ছা, এই আন্দোলন নানা বিষয়ে দাবিতে যে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয় সবই কি জলে যায়, সবই কি বৃথা হয়? কারণ আদালতের নির্দেশের পরও রাজ্য সরকার কি কোথাও অযোগ্য চাকরি প্রার্থীদের পাশেই দাঁড়াচ্ছে? না না, এই প্রশ্ন কিন্তু আমার নয়, এই প্রশ্ন আপনাদের অনেকের হতেই পারে, কিন্তু এই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের সর্বোচ্চ আদালতের মনে। কেন বলছি এই কথা জানাবো, এই খবরে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে দেবো। তবে হটস্পটের আজকে তিনটে ইস্যুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আজকে হটস্পটের সবার প্রথম ইস্যু হচ্ছে ট্রুলি শকিং। এই কথাটা আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে বলি, এই কথাটা দেশের সর্বোচ্চ আদালত বলছে রাজ্য সরকারকে, দেশের সর্বোচ্চ আদালত বলছে স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু কেন বলছেন তারা জানাবো আপনাদেরকে। দ্বিতীয় ইস্যু হচ্ছে কলকাতায় আক্রান্ত বাঙালি। ভাবিনি কোনোদিনও যে এই ধরনের কথা শুনবো, এই ধরনের ঘটনার সাক্ষী থাকবো, যে কলকাতায় বাংলা বলার জন্য বাঙালিকে বেধড়ক মার খেতে হবে। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো, কারা তৈরি করলেন, কারা মূল অভিযুক্ত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো জানাবো আপনাদেরকে। তৃতীয় ইস্যু হচ্ছে বিমা ট্যাক্স ফ্রি। দেখুন, এখন আমাদের প্রত্যেকেরই বিমা রয়েছে, মেডিক্লেম রয়েছে, তারপর জীবন বিমা রয়েছে। সেই বিমার ট্যাক্স যদি ফ্রি হয়ে যায়, জিএসটি যদি ফ্রি হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কম টাকায় দিতে হবে আপনাদেরকে। তবে সবার প্রথমে আমরা ওই সুপ্রিম কোর্টের ওই নির্দেশ বা সুপ্রিম কোর্টের ওই অবজারভেশনের দিকেই নজর রাখবো। আজ সুপ্রিম কোর্টের একটা মন্তব্য দিয়ে বরং হটস্পট শুরু করছে। ট্রুলি শকিং, যেটা দেখালাম কার্ডের নাম। এসএসসি কে উদ্দেশ্য করে এমনটাই বলছে দেশের সর্বোচ্চ আদালত। সেপ্টেম্বরে এসএসসির পরীক্ষা রয়েছে, আমরা জানি 7 এবং 14 সেপ্টেম্বর। তার আগে, তার এক মাস আগে সুপ্রিম কোর্টের এই মন্তব্য কেন? কারণ আদালতের মনে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এখনো যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াচ্ছে। তাহলে কি চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসার দরজা খুলে দিতে চাইছে এসএসসি? যোগ্য চাকরিহারারা আদালতে গিয়েছিলেন এবারে পরীক্ষার একটা শর্ত নিয়ে। কি শর্ত নিয়ে গিয়েছিলেন একবার শুনুন। টেন্টেড ক্যান্ডিডেটদের যেখানে সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে রাখার কথা বলা হয়েছে, শুধু নয় 12% ইন্টারেস্টের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, সেসব কথাকে একবারে সম্পূর্ণরূপে ভায়োলেশন করে সরকার আবার তার পাপ ধুয়ে ফেলার জন্য একটা নতুন গেজেট এবং নোটিফিকেশন নিয়ে এসছে। আমরা তো এটাই সুপ্রিম কোর্টকে বোঝাতে চেয়েছিলাম। সুপ্রিম কোর্ট কিন্তু বারবার রাজ্য সরকার এবং এসএসসির উপরই কিন্তু আমাদের দায়িত্বটা ঠেলে দিচ্ছে। ওনারা যদি চান তাহলে অন্য অনেক পথ আছে আমাদের কিন্তু চাকরিটাকে পুনর্বহাল করা। আজকে যা রায় দিয়েছে সেই রায়ের কোনো কিছুই আমাদের সাপোর্টে নয়, আমাদের পক্ষে নয়। আমাদের এতে যে কোনো কিছু খুব বেশি কিছু আমরা লাভবান হচ্ছি তা নয়। বুঝতে পারছেন যে আদালতের মনে যে প্রশ্ন, যে এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তারা যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াচ্ছে না, তারা অযোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াচ্ছেন। অযোগ্যদের কোথাও একটা পরীক্ষায় বসাতে চাইছেন। অঙ্কটা একটুখানি আপনাদের যদি পরিষ্কার করে দিই। 2016 সালে আমরা কি দেখেছিলাম? 2016 সালে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল 2016 সালে যারা পরীক্ষা দেবেন তাদের স্নাতক স্তরে পার্সেন্টেজ ছিল 45%। আপনি যদি স্নাতক স্তরে 45% নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি পরীক্ষায় বসতে পারবেন। এটা হচ্ছে 2016 সালে এই নির্দেশটা ছিল এবং এই অনুযায়ী পরীক্ষা হয়েছে। কিন্তু আমি যদি 2025 সালে অর্থাৎ সেপ্টেম্বরে যে পরীক্ষা রয়েছে, সেই সেপ্টেম্বরে রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে কি বলা হচ্ছে, সেই 2025 সালে যে নিয়মটা করা হচ্ছে যে সেখানে স্নাতক স্তরে 50% নাম্বার পেতে হবে। স্নাতক স্তরে 50% নাম্বার পেলে আপনি পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু জানেন তো, একটা প্রশ্ন উঠছে, কারণ 2016 সাল এবং 2025 সাল তার মধ্যে আমরা 5% ফারাক দেখতে পাচ্ছি। তাহলে 2016 সালে যারা স্নাতক স্তরে 45% নাম্বার পেয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং চাকরিও পেয়েছিলেন সঠিকভাবে, সেই যোগ্য চাকরিহারা তারা তো এই মুহূর্তে 2025 আর বসার সুযোগ পাবে না, কারণ অনেকেই রয়েছেন যারা 50% স্নাতক স্তরে পাননি। হঠাৎ করে এই নিয়মে বদল কেন? হঠাৎ করে 45%টা 2025 সালে এসএসসি 50% কেন করছে? সেক্ষেত্রে এসএসসি একটা যুক্তি দিচ্ছে যে এনসিপির নিয়ম রয়েছে, সেই এনসিপির নিয়ম তারা লাগু করতে চাইছে। কিন্তু জানেন তো, পুরো বিষয়টাকেই কিন্তু অযৌক্তিক বলছে না, রিল্যাক্সেশন দিতে হবে, কারণ আপনাদের দোষের জন্য তাদের চাকরি গিয়েছে।
এসএসসি এনসিপির ক্রাইটেরিয়া যুক্ত দিলেও সেটা ধোপে টেকেনি, বরং ডিভিশন বেঞ্চের নির্দেশ এদের জন্য রিলিফ আপনাকে দিতেই হবে। যেটা পুরনো নিয়ম ছিল সেই পুরনো নিয়মটা করার চেষ্টা করুন। এদিকে পরীক্ষায় আবেদনের জন্য অতিরিক্ত 10 দিন সময় পেলেন যোগ্যরা। একই সঙ্গে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া যায় কিনা সেটাও বিবেচনা করতে বলা হয়েছে এই নিয়মটার জন্য। আমাদের শুধুমাত্র একটা ডিমান্ড ছিল না, কিন্তু যেহেতু একটা পার্টিকুলার ডিমান্ড নিয়েই কোর্ট প্রথম অবজারভেশন দেয়, তাই এটা কোর্টের প্রাথমিক অবজারভেশন এবং এরপরে ওই এসএলপি আরও অগ্রসর হবে। সেখানে আমাদের আরও কিছু ডিমান্ড আছে যেগুলো আমরা কোর্টের কাছে রাখবো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পুজোর আগে কি এসএসসি হবে না? এখনো পর্যন্ত ঠিক আছে, সেপ্টেম্বরের 7 এবং 14 তারিখ পরীক্ষা হবে। নতুন পরীক্ষাতেও তারা করবে যোগ্য অযোগ্যের ভোট, কারণ এই যে যুক্তিটা দেখানো হচ্ছে স্বাভাবিকভাবে রাজনীতি এটাতেও রয়েছে। যারা শিক্ষকতা করছে তারা বসতে পারবে না পরীক্ষায়, এটা হতে পারে? আদালত অবাক হয়েছে। তেরে মেরে বিচ মে ক্যাসা হে বন্ধন, সেই যে গান শুনেছিলাম, এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে মনে হচ্ছে এই ধরনের সম্পর্কটাই আছে আনজানা। যখন সুপ্রিম কোর্টের কাছে লিস্ট রয়েছে যে কারা টেন্টেড, যেই লিস্ট সিলবন্ধ খামে সিবিআই জমা দিয়েছে, তার ভিত্তিতেই বাকিটাকে আনটেন্টেড ঘোষণা করে দিলেই আজকে এই জটিলতা সৃষ্টি হতো না। আদালত বলেছেন যারা শিক্ষকতা ইভেন করছেন 31 তারিখ পর্যন্ত, যাদের অদাগি বলছেন, তারা কেন পরীক্ষায় বসতে পারবেন না? আমরা বলি না কয়লা শত ধুলে পরে কয়লা কখনো সাদা হওয়া সম্ভব না। তো চোর তৃণমূল কংগ্রেস কোনো সাদা হতে পারে না, ভালো হতে পারে না। চোরে না শোনে ধর্মের কাহিনী। কি একই সময় আমরা দেখেছি এই একই দুর্নীতির অভিযোগ উঠেছিল সর্বভারতীয় নিট পরীক্ষার ক্ষেত্রে। নিট পরীক্ষা তো পুরো বাতিল হলো না। আর এই নিয়েই জানো তো অনেকে বলেন যে রাজ্যের উচ্চশিক্ষাটা যেন এই মুহূর্তে পুরোপুরি ঘেঁটে রয়েছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেই শুরু হয়েছে একেবারে। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়টার দিকে নজর রাখি, কারণ সেই উপাচার্য নিয়োগ নিয়ে তো চাপানুতর এখনো পর্যন্ত চলছে। আর এবার ময়দানের শাসক ঘনিষ্ঠ অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, শান্তা দত্ত অর্থাৎ ভারপ্রাপ্ত উপাচার্য যিনি রয়েছেন, তিনি সরাসরি অভিযোগ করছেন তার অভিজ্ঞতা রয়েছে, তার যোগ্যতা রয়েছে, কিন্তু শাসক দলের রাজনীতির রোষে পড়ে তিনি এই উপাচার্য বাছাই প্রক্রিয়া পর্যন্ত ডাকি পাননি। পাল্টা শান্তা দত্তের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন ওম প্রকাশ মিশ্র। আপনারা শুনুন তাদের কি বক্তব্য। আমার বায়োডেটা একেবারেই রিকুইজিট কোয়ালিফিকেশনসগুলো সব আছে। এই কেরিয়ার নিয়ে আমি একটা কল পাবো না। আমি যেহেতু কোনো রাজনৈতিক পার্টির কোনো রকম আমার পেছনে মানে আমি প্রতিভূ নই তাদের কোনো রাজনৈতিক পার্টির। উনি তো রিটায়ারও করে গেছেন। ইনফ্যাক্ট উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী বা অথরাইজ হিসাবে দায়িত্বপ্রাপ্ত, সেটাও তো আমরা দেখছি যে রাজ্যপালের বদন্যতায় আর কি উনি তো 65 হয়ে গেছে, আর তার সত্ত্বেও উনি এটা কন্টিনিউ করছেন। চূড়ান্তভাবে এটা অনৈতিক। এটা গভর্নর ভার্সেস মানে সরকার একটা দ্বন্দ্ব হচ্ছিল এটা নিয়ে। উনি কেন ডাক পাননি তো সেটা জবাবটা যদি কাউকে দিতে হয় সেটা সুপ্রিম কোর্ট। উনি নিশ্চয়ই সেখানেও গেছেন, সেখানেই উনি এটা জবাব পাবেন। এটা তো হয় না যে একটা দলীয় রাজনীতি, দলীয় একটা সংগঠন, একটা রাজনৈতিক দলের সংগঠনের প্রতিষ্ঠা দিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের 30,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। আমি স্বাভাবিকভাবেই সিন্ডিকেটে ভোটিং করি। সিন্ডিকেটের সিদ্ধান্তে 28 তারিখে পরীক্ষা হতে চলেছে। এই ঘটনাটা নিয়ে আমাদের মন্ত্রীমশাই, এডুকেশন মিনিস্টার, উনি ক্ষুব্ধ। এটা ওনার বক্তব্য শুধু হাস্যকরই নয়, দুর্ভাগ্যজনক। আর উপাচার্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পরীক্ষার কর্মসূচি তার কোনো সম্পর্ক নেই, উনি নিজেও খুবই ভালো করে জানেন। এবার রোষে পড়তে পারি, আমি জেনেই করেছি, আমি পড়তে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে যে রোষের ভয় করে যদি আমি ঠিক কাজটা না করি তাহলে আমার নিজের বিবেকের কাছে কি প্রশ্নের উত্তর দেবো আমি? যে রোষটা নতুন করে বলতে পারো যে অ্যাক্সিলারেটেড হচ্ছে বিষয়টা একটু, মানে 28 তারিখের আগেই আমরা সব করে ফেলতে চাই টাইপের একটা। বাংলার উচ্চশিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর কোনো রোল নেই, সুপ্রিম কোর্ট ওনার জন্য কোনো রোল দেয়নি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো রোল নেই।
এই চাপানো তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। স্বাভাবিক, এতগুলো পড়ুয়ার ভবিষ্যৎ বলে কথা, সত্যি কি রাজনীতির খেলাই চলছে সেটা বরং আপনারাই বিচার করুন। আচ্ছা বলুন তো, খাস কলকাতায় বাঙালি বাংলা বলার জন্য মার খাচ্ছে এরকম কোনোদিনও ভাবতে হবে, দেখতে হবে ভেবেছিলেন? এখানেও নাকি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাংলা বলার জন্য। তাহলে কলকাতায় আমরা কোন ভাষায় কথা বলি আর এতদিন? আমরা এবার কোন ভাষায় কথা বলবো? কারণ বাংলা বলার জন্য নাকি রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ উঠছে। কিন্তু সবার আগে যিনি আন্দোলন শুরু করেছিলেন এই ভাষা বাঁচানোর জন্যই কয়েকদিন আগে, ওই ভাষা দিবসের আগে ঠিক কি বলেছিলেন একবার শুনুন তো। ভাষা আন্দোলন শুরু হলো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষার কথা বলতেন? যত অত্যাচার বাংলা ভাষার ওপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না। জেনে রাখবেন, আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই। বাংলার সম্মান বাঁচাতে, বাংলা ভাষার সম্মান বাঁচাতে মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দিয়েছিলেন, কিন্তু তারই রাজ্যে এবং খাস কলকাতায় সব দোকানের সাইনবোর্ড বাংলায় করার নিয়মও করে দিয়েছিল পুরসভা। সেখানে কলকাতার দোকানই নাকি বাংলা বলার জন্য বাঙালিকে মার খেতে হলো। তারা আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। বাংলা কথা বলা এবং রোহিঙ্গা বলে আখ্যা দেওয়া হিন্দিভাষীর মধ্যে এটা একটা প্রচলন দেখা দিয়েছে। এনার মধ্যে তো তাই দেখা দিয়েছে। বেধড়াক্কা মারধর করে, আমাদের পিস্তল দেখায়, ছুরি দিয়ে আঘাত করে, শেষ করে দেবো বা এখান থেকে চলে যাও, ভারত থেকে চলে যাও। বাংলাদেশি বলা হয়েছে, রোহিঙ্গা বলা হয়েছে। আমাদেরকে কায়দা স্ট্রিটে হকি স্টিক, বন্দুক ঠেকানো, মারধর করে, বেধড়াক্কা পিটানো হয় আমাদের। মাত্র 13 টাকা খুচরো নিয়ে অশান্তি। ব্যবসায়ী এবং দোকানের 2 কর্মীর কথা তারা হিন্দিতেই বলছিলেন, সেরকমই যা জানা গেছে, আর ছাত্ররা বাংলায় কথা বলছিল। আর কথা কাটাকাটি থেকে রীতিমতো বচসা শুরু হয়, তারপর হাতাহাতি এবং আক্রমণ। হস্টেল থেকে আরো ছাত্র সেখানে গিয়েছিল। স্বাভাবিক যেটা হয়ে থাকে, যদি কোথাও কোনো ছাত্রদের মধ্যে অশান্তি হয়ে থাকে তারা যায়, গিয়ে তাদের বন্ধুদের ডেকে আনে। সেই কারণে সেই ছাত্ররাও গিয়েছিল এরকম জানা যাচ্ছে। শিয়ালদা চত্বরে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এই ঘটনা তো আমরা আগে কখনো দেখিনি বা শুনিনি যে শিয়ালদায় বাংলা বলতে হবে বলে বাংলাদেশি বলা হবে আমাকে, বা রোহিঙ্গা তকমা দেওয়া হবে। কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটলো কেন, এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলতে শুরু করেছেন। এটা আমাদের শিয়ালদা আজ পর্যন্ত হয়নি। এটা আমিও তো বাঙালি, বাঙালি সব বেশিরভাগই তো বাঙালি আছে, 80% সব তো দোকানদারই বাঙালি। আজ পর্যন্ত হয়নি এটা। আজকে আমি শুনলাম এটা তো বাংলা বলে, বাংলাদেশি বলে মারধর করা হয়েছে, সেটা আজকে আমি শুনলাম। আজ পর্যন্ত হয়নি এটা শিয়ালদার ভিতরে। ঘটনা ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম হচ্ছে দীপক কুমার সাউ, ইমতিয়াজ আলী। ধৃতরা দোকানের কর্মী, কিন্তু ধৃত 2 জনের বিরুদ্ধে ইতিমধ্যে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। আর মূল অভিযুক্ত কৃষ্ণ কুমার, মানে ওই দোকানের মালিক, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা। যে ভাই আমরা হরিয়ানায় মার খাবো, আমরা উড়িষ্যায় মার খাবো, আমরা ইউপিতে মার খাবো, আমরা দিল্লিতে মার খাবো, আমরা গুজরাটে মার খাবো, আমরা রাজস্থানে মার খাবো, আমরা কলকাতাতেও মার খাবো, এবং গুজরাটে যদি ধরা পড়বে না কারণ সেখানে বিজেপি সরকার, উড়িষ্যায় ধরা পড়বে না সেখানে বিজেপি সরকার, নানা জায়গায় বিজেপি সরকার, কলকাতাতেও বিজেপি সরকার না। এটা কি শুরু হয়েছে শেষ পর্যন্ত বৈঠকখানা বাজারে? এটা আমার মনে হয় যে বিষ বৃক্ষটা রোপণ করা হয়েছে সেটা এখন আমার মনে হচ্ছে যে একেবারে শিয়ালদা অঞ্চলের মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। এই জিনিস তো চলতে পারে না, প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। এটা কিন্তু আগুন নিয়ে খেলছে, এটা খুব ভয়ঙ্কর, এবং এটা এখন একেবারে আমাদের উঠোনে এসে পৌঁছলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আহত ছাত্ররা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করলেও হাতে গরম ঘটনায় রাজনীতি হবে না তা তো নয়। পুলিশ এটা অ্যাকশন নেবে। বাংলায় এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। বাংলা বাঙালি নয়, তৃণমূলের একটা গোষ্ঠী এর পেছনে জড়িত। বাংলাতে বাংলা ভাষা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, জানি না সত্য মিথ্যা, এর থেকে দুর্ভাগ্য তো কিছু নেই। যারা করেছে তারা অন্যায় করেছে, যদি হয়ে থাকে এটা স্ট্রিক্ট অ্যাকশন হবে। যদি বাংলা বাঙালি হয় পশ্চিমবঙ্গে, কলকাতাতেও, তাহলে বাঙালির অবস্থা অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে বেশি করুণ ধরতে হবে। বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। আগে এই রাজ্যের সরকারটাকে পাল্টানো,
অনেক বিতর্কের মাঝে এবার একটা ভালো খবর দিয়ে আপনাদের। 15ই আগস্ট প্রধানমন্ত্রী একটা উপহারের কথা বলেছিলেন, কিন্তু সেটা তো দীপাবলিতে দেওয়ার কথা ছিল। দেখছেন তো আস্তে আস্তে সেটা লাগু হয়ে যাচ্ছে। মানে ওই যে জিএসটির উপহার, সেই ধাপে একটা বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পেশ করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়াম জিএসটি শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এবার অপেক্ষা জিএসটি কাউন্সিলের বৈঠকের অপেক্ষা, এবং সেখান থেকে পুরোপুরি ভালো সিদ্ধান্তটা আমরা পেতে পারবো। এবার প্রশ্ন, কতটা কমছে আপনার বিমার প্রিমিয়াম? তাহলে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা বিষয়ে তো অঙ্ক রয়েছে। আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনাদের ঠিক কতটা প্রিমিয়াম দিতে হবে। আপনাকে মনে করুন, এখন যদি আপনার বিমা হয় 10,000 টাকা, 10,000 টাকার বিমা, কিন্তু আপনাকে এখন জিএসটি সমেত দিতে হয় জানেন তো 11,800 টাকা। অর্থাৎ আপনাকে এক্সট্রা কত টাকা দিতে হচ্ছে? আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে 1,800 টাকা। কিন্তু যদি এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে একেবারে শূন্য জিএসটি, আপনার স্বাস্থ্য বা বিমার ক্ষেত্রে জিএসটি একদম শূন্য হয়ে যাবে, তাহলে আপনাকে কিন্তু সেই 10,000 টাকাই দিতে হবে। আর ভাবুন তো, আমার আপনার মানুষের কাছে এই 1,800 টাকাটাও যদি বাঁচে, সেটা তো অনেক। আর সেই দাবিটাই কিন্তু অনেকদিন ধরে করে আসছিলেন অনেকে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই দাবি করে আসছিলেন। জিএসটি ফ্রি হয়ে গেলে আমাদের অনেকেরই সুবিধা। স্বাভাবিকভাবে এই খবরে সব খুশি আমার আপনার মতো সাধারণ মানুষ। জিএসটি যদি কমে তাহলে ন্যাচারালি আমাদের একটা আনন্দেরই বিষয়। যে কোনো শুধু মেডিক্লেম না, আমি মনে করি যে জিএসটি সব আইটেমের উপরই কমানো উচিত। এটা তো খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, এটা তো খুবই ভালো। জিএসটি উঠে নিলে আমাদের সুবিধা হয়, টাকা কমে আমরা বেশি পাচ্ছি। চুরি যাওয়া 6 দিনের মাথায় উদ্ধার বুলা চৌধুরী পদ্মশ্রী পদক। গত 15ই আগস্ট মোটরের দেবাইপুকুরে পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় 295টি পদক। বাকি পদক উদ্ধারে তদন্ত জারি রাখে উত্তরপাড়া থানা পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার পদ্মশ্রী সহ আরও 13টি পদক। পদক ফিরে পাওয়ার পর উচ্ছ্বসিত সাঁতারু, পুলিশকেও পদক দেওয়া উচিত মন্তব্য সাঁতারু বুলা চৌধুরীর।